গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা দেখব ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের কিছু নীতি রয়েছে। ম্যাক্সিম মানে কি? তাহলে নীতি। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের কিছু ম্যাক্সিম বা নীতি রয়েছে। সেই নীতিগুলি কী কী আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা কোয়েশ্চেন, যেটা আগের দিন বলেছিলাম, এটাকে নিয়ে আলোচনা করেছিলাম, আজ জাস্ট তার সলিউশনটা দেখব আমরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ প্রি রিকুইজিট অফ লার্নিং আ ল্যাঙ্গুয়েজ? বলছে নিচের এই যে চারটে আমাদের অপশন রয়েছে, ঠিক আছে, এই যে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে কোনটা একটা প্রি রিকুইজিট? প্রি রিকুইজিটের মানে লিখে নাও যেটা আগে থেকে প্রয়োজন। যেমন আমি ধরো বাইক রাইড করব, ঠিক আছে, বাইক রাইড করবো মানে গাড়ি চালাবো, তাহলে আমার প্রি রিকুইজিট হলো একটা বাইক, মানে আমার একটা বাইক দরকার, তবে তুমি বাইক রাইড করব, বাইক চালাবো। ঠিক সেরকম ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রি রিকুইজিট মানে আগে থেকে কি প্রয়োজন, কোনটা প্রয়োজন আমাদের? অপশানগুলো দেখি। মোটিভেশন দরকার, হ্যাবিট ফরমেশন দরকার, মানে মোটিভেশন মানে আমরা সবাই জানি মোটিভেশন দরকার, হ্যাবিট ফরমেশন দরকার মানে অভ্যাস তৈরি করতে হবে, নাকি ড্রিল অ্যান্ড প্র্যাকটিস? আচ্ছা, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস মানে হলো মুখস্থবিদ্যা বা ড্রিল মানে হলো একটা কাজকে বারবার করে অভ্যাসে পরিণত করা। ঠিক আছে, আর ওরাল ল্যাঙ্গুয়েজ, নাকি এটা কোনো ওরাল ল্যাঙ্গুয়েজ, মানে কোনো ল্যাঙ্গুয়েজের প্রি রিকুইজিট হলো বা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রি রিকুইজিট হলো ওরাল ল্যাঙ্গুয়েজ, মানে আগে বলতে শিখতে হবে। তো এদের মধ্যে আমরা উত্তরটা হবে আমাদের অপশন এ। ঠিক আছে, মোটিভেশন দরকার, এবং মোটিভেশন একটা আলাদা চ্যাপ্টার, যেটাকে বাংলা টার্মটা ভুলে গিয়েছি আর আমি, বাংলা পেডাগোজি তোমরা এটাকে পাবে। তো এটা পরের চ্যাপ্টারে আমরা দেখে নেবো, এটা ইংলিশেও আছে, পরের চ্যাপ্টারে আমরা দেখে নেবো এটাকে। চলো এবার আমরা দেখে নিই যে যে ম্যাক্সিমস বা নীতিগুলি, সেই নীতিগুলি প্রথমে বলা হয়েছে। দেখো, প্রথমে বলা হয়েছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। তার মানে এখান থেকে একটা নোটস বানিয়ে নেবে তোমরা স্টার দিয়ে, যে কোনো ভাষা শিখতে গেলে সবার প্রথমে আমাদের প্রি রিকুইজিট মানে সবার আগে আমাদের সেটা প্রয়োজন, সেটা হলো মোটিভেশন। ঠিক আছে, সবার আগে আমাদের কি প্রয়োজন? তাহলে মোটিভেশন। কোনো ভাষা শিখতে গেলে সবার আগে আমাদের প্রয়োজন হলো মোটিভেশন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখব, ইট প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টে মোটিভেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটা ছেলের ধরো আমরা যেমন ইংলিশ শিখছি, তো ইংলিশ শেখার জন্য আমাদের কিছু মোটিভেশন দরকার, না হলে আমরা ইংলিশ শিখতে পারবো না। যেমন এক্ষেত্রে আমাদের একটা এক্সটার্নাল মোটিভেশন রয়েছে। সেই এক্সটার্নাল মোটিভেশনটা কি? যে উই নিড জব, আমাদের চাকরি দরকার। এবার আমরা দেখব যে ম্যাক্সিমস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, যতগুলি নীতি হতে পারে সবগুলো নীতি আমরা দেখব। প্রথমে বলা হয়েছে কেন এই ম্যাক্সিমগুলি দরকার, কেন এই নীতিগুলি দরকার? বিকজ এই নীতিগুলিকে ইউজ করা হয় টু মেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং মোর ইফেক্টিভ, যাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা বেশি ইফেক্টিভ মানে কি? বেশি ফলপ্রসূত, যাতে বেশি ফলপ্রসূত হয়, মানে যাতে বেশি রেজাল্ট দেয়। ওই জন্য আমরা এই নীতিগুলি ব্যবহার করব। মানে এই নীতিগুলি ব্যবহার করলে, ধরো একটা ছেলেকে আমরা ইংলিশ শেখাতে চাইছি, ইংলিশ কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, সাপোজ হিন্দি শেখাতে চাইছি, তো তাকে হিন্দি শেখানোর জন্য বিশেষ কিছু নীতি থাকে। সেই নীতিগুলি কি হেল্প করবে? এই নীতিগুলি তাদেরকে সিস্টেম্যাটিক ওয়েতে ইংলিশ শেখাতে সাহায্য করবে। এই নীতিগুলি আরও এই ইংরাজি শেখানোর যে প্রক্রিয়া, এটাকে আরও এনজয়েবল বানাবে। ঠিক আছে, আরও এনজয়েবল বানাবে, এবং তার সঙ্গে এটাকে আরও বেশি ইফেক্টিভ বানাবে। দিস ম্যাক্সিমস হেল্প দ্য টিচার টু টিচ সিস্টেমেটিক্যালি। এই যে টিচারকেও সিস্টেমেটিক্যালি মানে নিয়মিতভাবে পড়াতে সাহায্য করে। এবং ইংরেজি শেখার কিছু নীতিগুলি আমরা দেখব। সেই নীতির মধ্যে 1 নম্বর হলো আমাদের সিম্পল টু কমপ্লেক্স। যেমন আমরা যদি একটা প্রাইমারির, মনে রাখবে আমরা এগুলি যখনই পড়ছি, আমরা একটা প্রাইমারির শিশুকে মাথায় রেখে পড়ছি। কোন ক্লাসের? প্রাইমারির শিশুকে মাথায় রেখে পড়ছি। তো একটা প্রাইমারির চাইল্ডকে আমরা যখন কোনো জিনিস পড়াবো, আমরা শুরু করব ইজি থেকে হার্ডের দিকে যাব। আমি একবারে বলে দিচ্ছি, এগুলো দেখে নাও। ইজি থেকে হার্ডের দিকে যাব। দাঁড়াও, এখানে আমি লিখে দিই, সবকটা একবারে বলে দিই, তারপরে আমরা করব। তো সবার প্রথমে কি বললাম?
সবার প্রথমে আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব, ইজি থেকে হার্ডের দিকে যাব আমরা। বাচ্চারা যা কিছু জানে সেই জানা থেকে অজানার দিকে যাব, মানে নন টু আননোন। তারা যা কিছু জানে, সাপোজ আমরা তাদেরকে পড়াবো যে, ধরো আমরা তাদেরকে কোনো কিছু ব্রড কোনো কিছু পড়াবো, তো সেটা পড়ানোর জন্যে, যেমন ধরো আমরা তাদেরকে পড়াবো উপগ্রহ, ঠিক আছে, আমরা তাদেরকে ধরো পড়াবো উপগ্রহ। তারা উপগ্রহ বলতে তারা কাকে চেনে চাঁদকে চেনে, তাই তো। তাহলে প্রথমে চাঁদকে শেখাবো, তারপরে বলবো যে এরকম ঠিক অন্য গ্রহ রয়েছে, তাদেরও আলাদা আলাদা উপগ্রহ রয়েছে। তার মানে তারা চেনে চাঁদকে, তো চাঁদ থেকে শুরু করবো পড়ানো। তাহলে নন টু আননোন, যেটা তারা জানে সেখান থেকে অজানার দিকে যাব। আর কি, তাহলে ইজি টু হার্ড হলো, নন টু আননোন হলো, সিম্পল টু কমপ্লেক্স। আচ্ছা, এটাই কিন্তু সিম্পল টু কমপ্লেক্স। আগে তাদেরকে সিম্পল জিনিসগুলি বলবো, তারপরে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে যাব, সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাব। আগে সহজ জিনিসগুলি তাদেরকে জানাবো, তারপরে জটিল জিনিসের দিকে যাব, ঠিক আছে। এই হলো কিছু ম্যাক্সিম। এবারে এইগুলোকেই আমরা ব্রড কনসেপ্টে দেখব। প্রথমে কী বলা হয়েছে, ফার্স্ট টিচার টিচ দ্য স্টুডেন্ট ইজি কনসেপ্ট দেন কমপ্লেক্স প্রবলেম। বুঝতে কি অসুবিধা হচ্ছে? প্রথমে কি বলা হয়েছে, টিচার শিশুদেরকে সিম্পল জিনিসগুলিকে পড়াবে, ইজি কনসেপ্টকে পড়াবে, তারপরে কমপ্লেক্সের দিকে আমরা ঝুঁকে যাব। তাহলে কি বুঝলাম, সবার প্রথমে টিচার ইজিটা পড়াবে, তারপরে কমপ্লেক্স, কারণ নিয়মটা হলো আমাদের সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যেতে হবে। দিস ইজ ওয়াই ইন আওয়ার টেক্সট বুক ফার্স্ট উই সি ইজি কোয়েশ্চেন দেন কমপ্লেক্স কোয়েশ্চেন। দেখবে তোমরাও খেয়াল করে দেখবে যে আমাদের বইয়ে যে এক্সারসাইজগুলি থাকে, দেখবে একের দাগের কোয়েশ্চেন একটু ইজি থাকে, তারপর একটা একটু হার্ড, তারপর একটা একটু হার্ড, তার মানে ইজি থেকে হার্ডনেসের দিকে যায়। কারণ তারা যেগুলি প্রথমে জানে সেই ইজি থেকে শুরু করব এবং কমপ্লেক্সের দিকে যাব। দিস ইজ বিকজ টু মেনটেন ইন্টারেস্ট অ্যান্ড সেলফ কনফিডেন্স। এবং এই যে সিম্পল থেকে কমপ্লেক্স, এই ফিলোসফিটাকে কেন ফলো করা হয়, যেন বাচ্চাদের মধ্যে পড়ার জন্য ইন্টারেস্টটা বজায় থাকে। সাপোজ প্রথম কোয়েশ্চেনটা আমি হার্ড দিয়ে দিলাম, তাদের সেলফ কনফিডেন্স কমে যাবে। তাহলে তাদের সেলফ কনফিডেন্স আর তাদের ইন্টারেস্ট, এই দুটোকে বজায় রাখার জন্য আমরা এই মেথডটাকে ফলো করি। কোন মেথড? প্রথমে সিম্পল পড়াবো, তারপরে কমপ্লেক্স পড়াবো। সিম্পল টু কমপ্লেক্সের ফিলোসফিটা মাথায় রাখতে হবে। যেমন এক্সাম্পল দিয়ে একটা, অ্যাডিশন টট ফার্স্ট দেন সাবস্ট্রাকশন। অবশ্যই বাচ্চারা সবার প্রথমে অ্যাডিশন শেখে, প্রথমে যোগ করতে শেখে, তারপরে বিয়োগ করতে শেখে, তাই তো। তাহলে আগে যোগ শেখাবো, তারপরে বিয়োগ শেখাবো। এবার তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন কেমন হবে ভালো করে শোনো। ধরো অনেক রকম কোয়েশ্চেন হতে পারে। প্রথম কোয়েশ্চেন দিল যে একটা বাচ্চাকে প্রথমে যোগ শেখানো হয়, তারপরে বিয়োগ শেখানো হয়, এটা কোন নীতিকে ফলো করে? অপশন দেবে তোমাদের, 4টে অপশন দেবে। ফার্স্ট অপশন দেবে তোমাদের যে এটা ফলো করে সিম্পল থেকে কমপ্লেক্স এইটাকে, তারপর এটা ফলো করে নন টু আননোন। তো তোমাদেরকে বলতে হবে সিম্পল থেকে কমপ্লেক্স। পরেরটা দেখি চলো। পরেরটা আমাদের রয়েছে নন টু আননোন। জানা জিনিস থেকে তাদেরকে অজানা শেখাবো। যদি কেউ বাংলায় লিখে নাও, জানা থেকে অজানা, জানা থেকে অজানা। ঠিক আছে। দ্য ইংলিশ টিচার মাস্ট নো বিফোর স্টার্টিং দ্য ক্লাস দ্যাট চিলড্রেন নোজ সামথিং। ইংলিশ টিচারকে জানতে হবে ক্লাসটা শুরু করার আগে, ইংলিশের যে টিচার হবে, আমরা যেহেতু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ছি ওই জন্য ইংলিশ নামটাই নিয়ে নেবো, এটা সব সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। জাস্ট ইংলিশ পড়ছি বলে ইংলিশ নামটা নিচ্ছি। তাহলে ইংলিশ টিচারকে অ্যাডভান্সে জানতে হবে যে স্টুডেন্টকে আমি পড়াচ্ছি সে কতটা জানে। ক্লিয়ার? দ্য লার্নার ইজ নট ব্ল্যাঙ্ক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। দ্য লার্নার ইজ নট ব্ল্যাঙ্ক। যে শিশুটা শিখছে, টিচারকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে যে শিশুটাকে আমি পড়াচ্ছি সেই শিশুটাকে কখনোই নট ব্ল্যাঙ্ক, কখনোই ব্ল্যাঙ্ক ভাবলে হবে না। আচ্ছা, ব্ল্যাঙ্ক মানে কি? ব্ল্যাঙ্ক মানে হলো খালি পাতা। ব্ল্যাঙ্ক মানে কি? খালি। কখনও বাচ্চার দিমাগকে খালি ভাবলে হবে না। সবসময় মনে রাখতে হবে যে বাচ্চার কিছু এক্সপেরিয়েন্স থাকে, বাচ্চার কিছু এক্সপেরিয়েন্স থাকে, সেটাকে মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? এটা মাথায় রাখতে হবে যে শিশুর দিমাগ কখনোই এমটি নয়, ব্ল্যাঙ্ক নয়। এটার কি, তার দিমাগের মধ্যে কী রয়েছে? এক্সপেরিয়েন্স রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। আর কি করে? ওল্ড নলেজ
হেল্পস দেম টু লার্ন নিউ নলেজ। তাদের যে ওল্ড নলেজ থাকে শিশুর, মানে সাপোজ পুরনো কোনো জিনিস সে শিখেছে, কিছু তো সে শিখেছে জীবনে, সেই ওল্ড নলেজটা সামথিং নিউ, কোনো নতুন নলেজকে অ্যাকোয়ার করতে বা শিখতে হেল্প করে। ঠিক আছে, তার মানে তাদের এক্সপিরিয়েন্সটা হেল্প করে তাদেরকে নতুন কিছু শিখতে, তাদের এক্সপিরিয়েন্স হেল্প করে তাদেরকে নতুন কিছু শিখতে। মনে থাকবে। আর এখানে কোয়েশ্চেনারটা কী হবে, যে স্টুডেন্টদেরকে আমরা একটা কোয়েশ্চেনে একটা অপশান থাকবে, এটা যে স্টুডেন্টস আর চাইল্ড আর ব্ল্যাঙ্ক, এটা ঠিক না ভুল? এটা একদমই ভুল। চাইল্ডদের দিমাগটা ব্ল্যাঙ্ক নয়, তাদের মাথাটা খালি নয়। ব্ল্যাঙ্ক মানে হলো খালি, এটা খালি নয়, এর ভিতরে কী থাকে? এক্সপিরিয়েন্স থাকে, এর ভিতরে এক্সপিরিয়েন্স থাকে, এটা মাথায় রাখতে হবে। এটা একটা শর্ট কোয়েশ্চেন হবে। তারপরে দেখি প্রিভিয়াস নলেজ, মানে এর আগে তারা জীবনে যা যা শিখেছে, সাপোজ তারা মায়ের সঙ্গে আলোচনা করেছে, বাবার সঙ্গে আলোচনা করেছে, বন্ধুর সঙ্গে কোনো জিনিস আলোচনা করে শিখেছে, বা কার্টুন দেখে কিছু শিখেছে, যাই শিখেছে সেগুলিকে আমরা বলবো ওল্ড নলেজ। তো এই ওল্ড নলেজ ক্যান বি ইউজ টু ইনক্রিজ অ্যান্ড ওয়াইডেন দ্য আউটলুক অফ লার্নার। তাদের ওল্ড নলেজ, তাদের এই পুরনো জ্ঞানটাকে ব্যবহার করে মানে নতুন জিনিস শিখতে আমরা সাহায্য করবো, এবং তাদের এই যে জ্ঞানের পরিধি সেটাকে আরও ওয়াইড করব। ওয়াইড মানে কি? আরও বৃদ্ধি করব। ওয়াইড মানে হলো বৃদ্ধি করা, আরও বৃদ্ধি করা হবে। তাহলে দুটো নীতি দেখলাম। তারপরটা দেখবো আমরা কি, তারপরটা কি বলেছে? ফ্রম এম্পেরিক্যাল টু র্যাশনাল। ফ্রম এম্পেরিক্যাল টু র্যাশনাল। এম্পেরিক্যাল বলতে কোনো জিনিসটা, এম্পেরিক্যাল নলেজ মিনস দ্যাট হুইচ ইজ বেসড অন অবজারভেশন অ্যান্ড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ নো রিজনিং। তাহলে কি বলা হয়েছে? সাপোজ বাচ্চা কোনো জিনিস শিখলো, ধরো প্রথমবার, ধরো কোনো একটা জিনিস বাচ্চা প্রথমবার শিখলো, প্রথমবার, সেই প্রথমবারটাকে আমরা ইংলিশে বলি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। কি বলি আমরা? ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এই যে প্রথমবারের তাদের যে অভিজ্ঞতা বা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, এই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে তাদের কোনো রিজনিং থাকে না, নো রিজনিং। আচ্ছা, রিজনিং মানে কি? রিজনিং মানে হলো যুক্তি। যে রিজনিং মানে কি বললাম? যুক্তি। বাচ্চারা যখন প্রথমবার কোনো জিনিস দেখে না, তখন তাদের মধ্যে কোনো রিজনিং বা যুক্তি থাকে না। ঠিক আছে, তাদের মধ্যে কোনো রিজনিং বা যুক্তি থাকে না। রিজনিং বা যুক্তি ধীরে ধীরে তৈরি হয়। যে অবস্থায় তাদের রিজনিং বা যুক্তি থাকে না, সেই অবস্থাটাকে বলবো, সেই নলেজটাকে বলবো আমরা এম্পেরিক্যাল নলেজ। ঠিক আছে, এই এম্পেরিক্যাল থেকে তারা ধীরে ধীরে র্যাশনালের দিকে যায়। তাহলে এম্পেরিক্যাল মানে কি? যেখানে কোনো যুক্তি নেই। র্যাশনাল মানে কি? যেখানে যুক্তি আছে। তাহলে যেখানে তাদের অযুক্তি থেকে যুক্তির দিকে নিয়ে যেতে হবে, এটাকে বাংলায় কি বলবো? তাদের অযৌক্তিক। স্পেলিং তোমরা লিখে নাও, আমি ভুল লিখছি হয়তো। তাহলে যুক্তি থেকে, অযুক্তি থেকে তাদেরকে যুক্তির দিকে নিয়ে যাব, বা তর্ক বিতর্কের দিকে নিয়ে যাব। এটাই হলো একটা রুলস, বা এটা হলো একটা ম্যাক্সিম। তাহলে এই ম্যাক্সিমটা কি বলা হয়েছে? বলা হয়েছে তাদেরকে এম্পেরিক্যাল, মানে অযুক্তি থেকে র্যাশনালের দিকে নিয়ে যাব, যুক্তির দিকে নিয়ে যাব। দ্য ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে জীবনের প্রথম দিকে শিশুরা যেগুলি শেখে, প্রথমবার যেগুলি শেখে, গিভেন টু দ্য লার্নার ইজ রিয়াল, তাদেরকে যে এক্সপিরিয়েন্স দেওয়া হয় সেগুলি সবই প্রকৃত, রিয়াল। হুইচ হি গেট ফ্রম, যেগুলি সে পায় হিজ ওন এক্সপিরিয়েন্স, তার নিজের অভিজ্ঞতা থেকে। অ্যান্ড দেন ইট মুভস টু মোর ব্যালেন্সড অ্যান্ড সেন্সিবল কন্টেন্ট। তাহলে প্রথমে সে যে এক্সপিরিয়েন্সটা পেলো নিজের কাছ থেকেই পেলো, ধীরে ধীরে সে তার এক্সপিরিয়েন্সটাকে ব্যালেন্স করবে এবং সেন্সিবল বানাবে, মানে যুক্তিযুক্ত বানাবে। ঠিক আছে, তাহলে এখানে কি দেখলাম? যে এম্পেরিক্যাল নলেজ বলতে সেই নলেজকে বোঝায় যেটা প্রথমবারের তাদের অভিজ্ঞতা, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সকে বোঝায়, উইথ নো রিজনিং নিডেড ইন দিস লেভেল। এই লেভেলে কোনো রকমের রিজনিং, কোনো রকমের যুক্তি কাজ করবে না। আর র্যাশনাল মানে কি? ইট ইজ বেসড আপন আর্গুমেন্ট এক্সপ্লেনেশন। ঠিক আছে, রেশনাল মানে হলো এটা সম্পূর্ণ নির্ভর করে তাদের যুক্তির ওপরে, তাদের তর্কের ওপরে, তাদের যুক্তির ওপরে। ঠিক আছে, তারপরটা কি বলা হয়েছে? ইনডাকশন টু ডিডাকশন। এটা খুব ভালো এক্সাম্পল, আগের দিন বলেছিলাম। দু রকমের পদ্ধতি হয়, একটা হলো ইন্ডাকটিভ মেথড আর একটা হলো ডিডাকটিভ মেথড।
বাংলাটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এই বাংলাটা তোমরা করে নেবে। তাহলে ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড। যদি আমরা কোনো জিনিস শিশুদেরকে এক্সাম্পল থেকে শেখাই, প্রথমে এক্সাম্পল দিলাম, দিয়ে ধীরে ধীরে বললাম যে এটার নিয়ম হলো এই, সেটাকে বলবো ইন্ডাকটিভ মেথড। আর যদি কোনো জিনিস আমরা প্রথমে রুলস শিখিয়ে দিই, তারপরে ধীরে ধীরে এক্সাম্পল শেখাই, সেটাকে আমরা বলবো ডিডাকটিভ মেথড। যেমন আমরা শিশুদেরকে বললাম যে এটা ধরো একটা ঝুড়ি, এখানে কতগুলি আম আছে, তারা গুনে বললো স্যার এখানে 3টে আম আছে। আমি বললাম ধরো এটা একটা বাক্স, এখানে কতগুলি আম আছে, তারা গুনে বললো স্যার এখানে 5টা আম আছে। আমি বললাম এটাও একটা ঝুড়ি, এখানে 1 2, এখানে কতগুলি আম আছে, 2টো আম আছে। তখন তাদেরকে বললাম যে দেখো এখানে যেহেতু 3টে আম আছে, এখানে 5টা, এখানে 2টো, তো এই যে তুমি গুনে গুনে বলছো, এইগুলি কি বলা হয় এক একটা সংখ্যা। তাহলে কি করলাম, তাদেরকে আমরা প্রথমে এক্সাম্পলটা শিখিয়ে দিলাম যে 3 5 2, তারপরে তাদেরকে আমরা রুলস শিখিয়ে দেবো। তাহলে এক্সাম্পল থেকে রুলসের দিকে গেলে সেটাকে আমরা বলবো ইন্ডাকটিভ মেথড। আর যদি রুলস থেকে এক্সাম্পলের দিকে যায়, যেমন ছেলেদেরকে আমি ধরো এটা শেখালাম যে a প্লাস বি এর হোল স্কোয়ার, ধরো এটা ডাইরেক্ট আমি শিখিয়ে দিলাম যে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা আমি সরাসরি শেখালাম। এটা শেখানোর পরে আমি এক্সাম্পল দিচ্ছি যে দেখো 2 এর সঙ্গে 3 যোগ করো, 2 এর হোল স্কোয়ার করো। এটা শেখানোর পরে করছি, কিন্তু এটাকে আমরা বলবো ডিডাকটিভ মেথড, মানে আগে রুলস পরে এক্সাম্পল। আর উল্টোটা, যদি আগে এক্সাম্পল পর রুলস হয় সেটা হবে ইন্ডাকটিভ মেথড। এবার বলি তোমরা মনে কী করে রাখবে, একটা জিনিস মাথায় রাখবে যে ইন্ডাকটিভের আইটা হলো ভাওয়েল, ঠিক এক্সাম্পলের ইটাও হলো ভাওয়েল। তাহলে যখন ভাওয়েল ম্যাচ করবে সেটা মিলে গেল, মানে ইন্ডাকটিভ ইন্ডাকটিভ মানে হলো ভাওয়েল, কি বললাম ইন্ডাকটিভ, তার মানে হলো এটা ভাওয়েল, তাহলে এখানেও ভাওয়েল হবে এক্সাম্পলের তাহলে ইন্ডাকটিভ বলতে বোঝাবে এক্সাম্পল থেকে রুলসের দিকে, ডিডাকটিভ বলতে বোঝাবে রুলস থেকে এক্সাম্পলের দিকে। দেখো ডিটাও হলো কনসোনেন্ট, আরটাও হলো কনসোনেন্ট, তাহলে দুটোই কনসোনেন্ট, বুঝতে পারলে? তাহলে এখানে আমাদের টিচিংয়ের ক্ষেত্রে নিয়মটা কি বলা হয়েছে, যে ছেলেরা যে জিনিসটা জানা সেই জিনিসটা তারা এক্সাম্পলও জানবে। তাহলে এক্সাম্পল আগে আমরা ছেলেদেরকে শেখাবো, তারপরে আমরা তাদেরকে রুলস শেখাবো। আমি জানি এটা বেশিরভাগ টিচার ফলো করে না, বাট এটাই উচিত যে আগে আমরা এক্সাম্পল শেখাবো, তারপরে রুলস শেখাবো, ঠিক আছে? উচিত এটা আমাদের। তাহলে কি নিয়ম ফলো করব আমরা, এটা কি নিয়ম বলা হয়, আগে এক্সাম্পল পরে রুলস, এটা কি বলা হয় ইন্ডাকটিভ মেথড। এটা শিশুদের করা হবে। ধীরে ধীরে বাচ্চারা যখন বড় হবে, 11 12 বা গ্র্যাজুয়েশনের দিকে চলে এলো, তখন আমরা কি করব, তাদেরকে ডিডাকটিভ মেথড করাবো। মানে সরাসরি এবার তারা বড় হয়ে গেছে, এবার তারা জানে, এবার তারা অ্যাবজর্ব করতে পারবে। ওই জন্য তাদেরকে আমরা তখন আগে রুলস পড়িয়ে দেবো, সরাসরি রুলস পড়াবো, তারপরে এক্সাম্পল দেবো, ঠিক আছে? তাহলে শিশুদের কোন দিকে যাওয়া দরকার, ইন্ডাকটিভ থেকে ডিডাকটিভের দিকে যাওয়া দরকার। দেখো আচ্ছা, এই ইন্ডাকটিভ কি বলা হয় ইন্ডাকশন, আর ডিডাকটিভ কি বলা হয় ডিডাকশন। তাহলে ইন্ডাকশন কি, টিচ ফ্রম এক্সাম্পল টু রুল, এটা কি বলা হয় ইন্ডাকশন। এক্সাম্পল থেকে রুলের দিকে যাওয়াকে বলা হয় ইন্ডাকশন মেথড। আর যে মেথডে আমরা প্রথমে রুলস পড়িয়ে নেবো, দিয়ে এক্সাম্পলের দিকে যাবো, তাকে বলা হবে ডিডাকশন মেথড বা ডিডাকটিভ মেথড। আচ্ছা, ইন্ডাকটিভ মেথডে কি বলা হয়েছে, ইন ইন্ডাকটিভ মেথড ফিউ এক্সাম্পলস আর গিভেন অ্যান্ড দেন নো দ্য রুল। প্রথমে কিছু এক্সাম্পল দেবো, তারপরে আমরা নিয়মটাকে জানবো। আর ডিডাকটিভে কি বলা হয়েছে, ফার্স্ট অল অফ রুল, প্রথমে সমস্ত রুলগুলোকে শিখিয়ে দেবো, তারপর এক্সাম্পলের দিকে যাব। বেস্ট অ্যাপ্রোচ ফর টিচিং ফ্রম ইন্ডাকশন টু ডিডাকশন, এটা নোটস বানাবে যে সব থেকে ইম্পর্টেন্ট কি, ইন্ডাকশন থেকে ডিডাকশনের দিকে যাব, আগে এক্সাম্পল তারপরে রুলস, এটাই হলো বেস্ট অ্যাপ্রোচ বাচ্চাদের শেখানোর জন্য। আর কি বলা হয়েছে, হোল টু পার্ট, তুমি একটা জিনিস ভাবো তো, আমরা যখন ক্লাস 1 থেকে ক্লাস 10th মধ্যে পড়ি, এটা একটা ফেজ, 11 12 এটা একটা ফেজ, গ্রাজুয়েশন এটা একটা ফেজ, MA করি এটা একটা ফেজ, PhD করি এটা একটা ফেজ। ভাবো যখন 1 থেকে 10th পড়ি আমাদের কতগুলি সাবজেক্ট থাকে,
কম কম সম সব থেকে মিনিমাম 7 থেকে 8টা সাবজেক্ট থাকে। বাংলা থাকবে, ইংলিশ থাকবে, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, মানে মিলিয়ে আর কি, সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, জিওগ্রাফি, হিস্ট্রি, সব। ভাবো যখন আমরা 11-12 এলাম, এই 8টা সাবজেক্ট কমে হয়ে গেল আমাদের 5টা সাবজেক্ট। যখন গ্রাজুয়েশনে এলাম, ধরো অনার্স নিচ্ছি, 5টা সাবজেক্ট কমে হয়ে যাবে একটা সাবজেক্ট। এমএ যখন করব, এই একটা সাবজেক্টেরই ছোট্ট একটা অংশ, ধরো আমি পড়ছি, আমি যেমন ইংলিশে পড়েছি, তো এর মধ্যে কী হবে, ইংলিশের অনেক দিক রয়েছে, আমি তার মধ্যে একটা নিলাম, দিয়ে সেটাকে নিয়ে সেটাকে নিয়ে এমএ করলাম। এমএ আবার কী হবে, এই যে পার্টটা আমি নিলাম এর ভিতরে অনেক পার্ট আছে, তার মধ্যে একটা অংশকে নিয়ে আমি পিএইচডি করলাম। তার মানে কি, প্রথমে আমাদের শিক্ষা ব্যবস্থাটাই এমন, প্রথমে আমাদেরকে সমস্ত জিনিস শেখানো হবে, তারপরে আমাদেরকে বিশেষ কোনো জিনিস শেখানো হবে। তাহলে নিয়মটা কি হলো, হোল মানে সমস্ত, হোল থেকে একটা বিশেষ পার্টের দিকে এলাম। দেখো যেমন ধরো যদি আমরা বায়োলজি পড়ি, আমাদের নিয়মটা কি, প্রথমে আমাদেরকে পুরো হিউম্যান বডি সম্পর্কে পড়িয়ে দেওয়া হলো, মানুষের পুরো দেহ সম্পর্কে পড়িয়ে, যেমন তুমি ধরো এমবিবিএস করছো, ঠিক আছে, এমবিবিএসে কী করা হয়, ফার্স্ট ইয়ারে তোমাকে পুরো হিউম্যান বডি সম্পর্কে পড়িয়ে নিল, যত ইয়ার বাড়বে তত তোমাকে স্পেসিফিক জিনিস তুমি পড়বে। মানে কি, প্রথম বছর দেখা গেলো তোমাকে পুরো হিউম্যান বডি সম্পর্কে পড়িয়ে দিল, তারপরের বছর তোমাকে খালি দেখা গেলো ব্রেন নিয়ে পড়তে বললো, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তারপরের বছর ব্রেনের মধ্যে দেখা গেলো একটা ব্রেনেরও দুটো পার্ট রয়েছে, এদিক, তোমাকে দেখা গেলো খালি এই দিকটা নিয়ে পড়তে হলো। তার মানে প্রথমে সমস্ত জিনিস শিখবো, তারপরে বিশেষ দিকে যাব আমরা বা ওই জিনিসের একটা অংশ নিয়ে পড়বো। এটা কি বলা হয়, হোল টু পার্ট। তাহলে হোল মানে কি বললাম, সমস্ত, হোল মানে কি বললাম, সমস্ত, পার্ট মানে অংশ। তাহলে ফার্স্ট হোল লেসন শুড বি টট, প্রথমে সমস্ত লেসনটা পড়াবো, দেন ইটস পার্ট শ্যাল বি অ্যানালাইজড, স্টাডিড ইন্টেন্সিভলি, তারপরে এর বিভিন্ন অংশগুলিকে পড়া হবে। যেমন তুমি একটা জিনিস ভাবো, আর একটা এক্সাম্পল দিই। প্রথম যখন তোমাদেরকে পড়াই কি বলি, যে পার্টস অফ স্পিচ আমাদের 8টা, তারপর বলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, সব পড়ে নিলাম, বলে নিলাম। এরপরে আমরা কি করব, খালি নাউনকে নিয়ে একটা চ্যাপ্টার বানিয়ে নেব, যে নাউন হয় এত প্রকারের, এটা কমন নাউন, এটা এই নাউন, বুঝতে পারলে। প্রথমে সব হোল পড়ে নেবো, তারপরে সিলেক্টিভ পড়ব। তাহলে এটা কি বলা হয়, হোল টু পার্ট। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা চলে আসি আমরা, দেখো কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, যে জিনিস কংক্রিট, আর একটা কী বললাম, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে কি, মূর্ত, আর অ্যাবস্ট্রাক্ট মানে কি, বিমূর্ত। মূর্ত মানে কি বললাম তাহলে, যে জিনিসগুলি তুমি টাচ করতে পারবে, স্পর্শ করতে পারবে, সেগুলি হলো মূর্ত। আর যে জিনিসগুলি তুমি টাচ করতে পারবে না, কান্ট টাচ, সেই জিনিসটাকে বলা হবে বিমূর্ত। যেমন আমি ধরো তোমাকে কোনো একটা জিনিস সম্পর্কে পড়ালাম, বলছে শিশুদেরকে সবার প্রথমে কংক্রিট জিনিস পড়াতে হবে, তারপরে অ্যাবস্ট্রাক্টের দিকে যেতে হবে। ওই জন্যই তো আমরা সবার প্রথমে তাদেরকে এমন কিছু পড়াই, যেমন ধরো একটা ক্লাস 1-এর ছেলের একটা অঙ্ক হয়, কেমন অঙ্ক হয়, একটা ছেলের কাছে দুটো আপেল ছিল, 3টে আপেল থেকে দেওয়া হলো, এখন কটা আপেল হয়ে গেল, 5টা। একটা ছেলের কাছে প্রথমে 10টা আম ছিল, সে 3টে আম তার মাকে দিয়ে দিল, এখন কটা রয়েছে, 7টা। এগুলো কি আম, সেই ছেলেটা হাতে ধরেছে, টাচ করেছে, সে জানে যে আম কি জিনিস। তো এই ধরনের জিনিসটাকে বলা হয় আমাদের কংক্রিট। ঠিক যদি এই জিনিসটাকে যদি আমরা অন্যভাবে পড়াই, বা 11-12 অনেক অঙ্ক থাকে, দেখবে সেটাকে অ্যাবস্ট্রাক্ট ধরে নিতে হয়, ধরে নিলাম এক্স হলো সেই উত্তরটা। তাহলে যে জিনিসগুলি তুমি টাচ করতে পারো না, সেগুলিকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট। বোঝা গেল। তাহলে শিশুদেরকে প্রথমে মূর্ত পড়াতে হবে, তারপরে বিমূর্তর দিকে যাবে। প্রথমে যে জিনিসটা টাচ করতে পারবে, সেখান থেকে যেটা টাচ করতে পারবে না সেই দিকে যাবে। এটাকে বলা হয় মূর্ত, বিমূর্ত। বোঝা গেল আশা করি। কি দিয়েছে এখানে দেখি আমরা, তাহলে বলা হয়েছে চিলড্রেন ক্যান লার্ন এনিথিং ইজিলি, ছেলেরা যে কোনো জিনিস অতি সহজে শিখতে পারে উইথ কংক্রিট মেটেরিয়াল, স্পর্শ করতে পারবে এমন মেটেরিয়াল নিয়ে। ওই জন্যই বলা হয়েছে যে পড়ানোর সময় কংক্রিট মেটেরিয়াল ব্যবহার করো।
বুঝে গেল? ওই জন্যই বলা হয়েছে আমরা যখন টিচিং করাতে যাই ওই জন্য আমাদেরকে কোনো কংক্রিট মেটেরিয়াল ব্যবহার করতে হয় যেটা ছেলেরা টাচ করতে পারে। তারা যত ভালো করে জিনিসটা হাতে নিয়ে সেটা দেখবে তত ভালো করে শিখতে পারবে। তারপরে দেন স্টুডেন্টস লার্ন অ্যাবস্ট্রাক্ট থিংস। তাহলে প্রথমে তারা কংক্রিট মেটেরিয়ালস নিয়ে শিখলো, তারপরে অ্যাবস্ট্রাক্ট জিনিস শিখবে তারা, যে জিনিস টাচ করতে পারবে না, বিমূর্ত। থিংস টট উইথ হেল্প অফ কংক্রিট অবজেক্ট লাস্ট ফর লঙ্গার পিরিয়ড। বলছে যে জিনিসগুলি আমরা তাদেরকে কংক্রিট অবজেক্ট দিয়ে শেখাই সেগুলি অনেক দিন ধরে লাস্টিং করে, অনেক দিন তাদের মেমোরির মধ্যে থাকে, অনেক দিন ধরে তারা সেটা মনে রাখতে পারে। এটা ওটাই পার্টিকুলার টু জেনারেল। এখানে আবার কি বলা হয়েছে যে পার্টিকুলার টু জেনারেল এটাও একটা বিশেষ ভাগ। এ টিচার মাস্ট অলওয়েজ বিগিন উইথ পার্টিকুলার আইটেমস দেন গো টু জেনারেল আইটেমস। মানে যেমন ধরো ক্লাসে রয়েছে, হঠাৎ করে একটা আমের ছবি দেখিয়ে দিলাম, দিয়ে বললাম আচ্ছা দেখো তো এটা কি, ছেলেরা বলবে স্যার এটা একটা আম। ধরো আবার তাদেরকে একটা ছবি দেখিয়ে দেওয়া হলো, তারা বললো যে স্যার এটা একটা কার, গাড়ি। তারপরে বললাম এটা একটা কী, দেখা গেলো একটা ছেলের ছবি, সে বললো স্যার এই ছেলেটার নাম রাম। তখন তো আমরা বললাম যে দেখো যেহেতু এটা একটা নাম বোঝাচ্ছে, এটাও একটা নাম বোঝাচ্ছে, এটাও একটা নাম বোঝাচ্ছে, এগুলি হলো নাউন। তার মানে কি প্রথমে নাউন শেখাবো, নাউন থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। এটাও এক রকমের হয়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন হবে? প্রশ্ন এরকম পড়বে যে একটি ছেলেকে প্রথমে এক মিনিট দাঁড়াও, পরীক্ষায় কোয়েশ্চেনটা কেমন হবে? এরকম প্রশ্ন হবে যে একটি ছেলে প্রথমে যে সমস্ত জিনিসে কী ছিল, এটা পার্টিকুলার টু জেনারেল। তাহলে কি দেখলাম যে পার্টিকুলার টু জেনারেল একটা নির্দিষ্ট জিনিস থেকে ধীরে ধীরে সাধারণ বা সরলীকরণের দিকে যাব আমরা, এই ধরনের কোয়েশ্চেন হবে। একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, যে স্টেটমেন্ট দিয়ে বলবে যে এটি কোনটার এক্সাম্পল, কোন নীতির এক্সাম্পল, এটা কি নোন থেকে আননোন, নাকি পার্টিকুলার টু জেনারেল, নাকি কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এসব বলবে, পারবে করতে। তারপরে 8 নম্বরটা দিকে আমাদের ফ্রম অ্যানালিসিস টু সিনথেসিস, বিশ্লেষণ থেকে সংশ্লেষণ। তাহলে প্রথমে শিশুরা কোনো জিনিসকে বিশ্লেষণ করবে। বিশ্লেষণ মানে কি, তাদেরকে কোনো একটা জিনিস দেখানো হলো সায়েন্সের ক্লাসে, ছেলেদেরকে আমরা সায়েন্সের ক্লাসে কোনো একটা ল্যাবে নিয়ে গেলাম, ল্যাবে নিয়ে গিয়ে কিছু একটা দেখালাম, তারা সবার প্রথমে কী করবে? প্রশ্ন করবে যে স্যার এটা কেন হয়, এমন কেন হয়, এটা কেন হয়, প্রশ্ন করা। তার মানে এটা কী করা? বিশ্লেষণ করা, অ্যানালিসিস করা। অ্যানালিসিস করলো, তারপরে তারা সেটাকে কী করবে? সিনথেসিস করবে। এটাকে কি বলে? এটাকে বলে অ্যানালিসিস। তারপরে সেটাকে তারা সিনথেসিস করবে। সিনথেসিস করা মানে কি? সংশ্লেষণ করবে। তার মানে ফার্স্ট স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড, প্রথমে শিশুরা বুঝবে দ্য ফ্যাক্ট, যে ফ্যাক্টটা টিচার তাদেরকে পড়াবে সেটা তারা বুঝবে। অ্যান্ড দেন সিনথেসিস হোয়াই ইট হ্যাপেন্ড, এবং তারপরে তারা সেটা অনুভব করবে কেন এটা ঘটলো। তাহলে প্রথমে যে ফ্যাক্ট নিল, তারপরে তারা অনুভব করবে যে কেন এটা হলো। এ কমপ্লেক্স প্রবলেম হোয়েন ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট পার্টস, একটা বড় প্রবলেমকে, কঠিন প্রবলেমকে যখন আমরা বিভিন্ন ছোট্ট ছোট পার্ট বা অংশে ভাগ করব, আমাদের জন্য ইজি হয়ে যায় আন্ডারস্ট্যান্ড করার জন্যে, এবং আমরা সহজেই বুঝতে পারি। যেমন একটা যদি এক্সাম্পল নিই, উই টট ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্সের বিভিন্ন অংশগুলিকে পড়াবো। দেন দ্য লার্নার ইজ এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনথেসিস অফ দ্য সেন্টেন্স। মানে একটা ধরো বাক্য রয়েছে, উই শুড গো দেয়ার, আমাদের শেখানো যাওয়া উচিত। তাহলে এই বাক্যটাকে প্রথমে পড়ালাম, তারপরে এই বাক্যটার মধ্যে কোনটা কেমন কি ভাগ রয়েছে সেটাকে জানতে হবে। যেমন এখানে কি বললাম, উই এটা হলো সাবজেক্ট, শুড এটা হলো একটা মোডাল বা আপাতত আমি ভার্বই বললাম, গো এটা হলো মেন ভার্ব, দেয়ার এটা হলো আমাদের এক রকমের অবজেক্ট। তাহলে প্রথমে পুরো বাক্যটাকে পড়ে দিলাম, তারপরে তার ভাগগুলিকে একে একে দেখে নিলাম, সাবজেক্ট এটা হলো ভার্ব, এইভাবে দেখে নেব। তাহলে অ্যানালিসিস টু সিনথেসিসের দিকে যাবে। তারপর কি বলেছে, তাহলে একবারে সব কটাই, এই কটাই ছিল আমাদের নিয়ম, একবারে সবগুলি একবার দেখে নিই আমরা কী কী ছিল। সবার প্রথমে আমাদের ছিল নোন টু আননোন, তাহলে জানা থেকে অজানা। কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, যে জিনিস ছুঁইতে পারবো সেখান থেকে না ছোঁয়া, মানে কল্পনা বাড়ানো, এই দিকে যেতে হবে। তারপর একটা
ডিরেক্ট টু ইনডিরেক্ট, হ্যাঁ এটা পড়ানো হয়নি। ডিরেক্ট টু ইনডিরেক্ট, ডিরেক্ট মানে ডিরেক্ট টু ইনডিরেক্ট, মানে কি সরাসরি যে জিনিস আমাদের হাতে ছিল সেখান থেকে শিশুদেরকে আমরা যেটা তাদের হাতে নেই ওরকম পড়াবো, মানে সরাসরি এখান থেকে তারা এখান থেকে অন্যদিকে আমরা এগিয়ে যাব। ডিরেক্ট টু ইনডিরেক্ট। তারপরটা কি রয়েছে, পার্টিকুলার টু জেনারেল হয়েছে, সিনথেসিস থেকে অ্যানালিসিস থেকে সিনথেসিস হয়েছে, এম্পেরিক্যাল টু রেশনাল, এম্পেরিক্যাল মানে অযৌক্তিক, রেশনাল মানে যৌক্তিক, তাহলে অযৌক্তিক থেকে যৌক্তিকের দিকে। আচ্ছা, সাইকোলজিক্যাল টু লজিক্যাল, এটা একটা গুণ। তারপরে হোল টু পার্ট, তারপরে ইনডেফিনাইট টু ডেফিনাইট, মানে অনির্দিষ্ট থেকে নির্দিষ্টর দিকে পড়াবো। প্রথম সিন টু আনসিন, যে জিনিস তারা আগে দেখেছে সেখান থেকে যেটা দেখেনি সেদিকে যাব, মানে যে জিনিসটা তারা চোখে দেখেছে সেটা প্রথমে পড়াবো, তারপরে যেটা চোখে দেখেনি সেরকম তাদেরকে অনুভব করাবো। যেমন ধরো কেউ শিপ, বড় বড় জাহাজগুলিকে দেখেনি, বাট তারা বোট তো দেখেছে, বোট তো নৌকা তো দেখেছে, তাহলে আগে নৌকা পড়াবো দিয়ে জাহাজ পড়াবো, এরকম টাইপের মানে আসছে। তারপরে দেখি, আচ্ছা কোয়েশ্চেন, চলো 1 নম্বর উত্তর দেবে, বলো ম্যাক্সিমস অফ টিচিং ইজ অর আর, বলছে টিচিংয়ের যে ম্যাক্সিম মানে যে নীতিগুলি সেগুলি কি, পার্টিকুলার টু জেনিয়াল। আচ্ছা জেনিয়াল মানে হলো কি বলবো, জেনারেল আর কি। এটা ডিরেক্ট টু ইনডাইরেক্ট, নাকি বোথ, নাকি নান অফ দ্য অ্যাবভ, কোনটা উত্তর হবে? অবশ্যই আমরা দেখেছিলাম যে পার্টিকুলার টু জেনারেলও ছিল, আবার কি ছিল ডিরেক্ট টু ইনডিরেক্ট। প্রথমে সরাসরি জিনিসটা পড়াবো যেটা তারা জানে, তারপরে ইনডিরেক্ট, এগুলো সব একই টাইপের মানে, ওই জন্য আর এক্সপ্লেন করছি না। তাহলে উত্তর হয়ে যাবে সি এরটা, বোথ। নেক্সট দেখি, অ্যারেঞ্জমেন্ট অফ কন্টেন্ট অর টপিক এলিমেন্ট, দাঁড়াও 1 মিনিট কালিটা চেঞ্জ করি। বলছে অ্যারেঞ্জমেন্ট অফ কন্টেন্ট অর টপিক এলিমেন্ট ইন এ সিকুয়েন্স ফলো দ্য ম্যাক্সিম অফ, বলছে কন্টেন্টগুলিকে মানে ছেলেদেরকে আমরা যা যা পড়াবো, যে সমস্ত টপিকগুলিকে পড়াবো সেই টপিকগুলিকে পর্যায়ক্রমে সিকুয়েন্স মানে পর্যায়ক্রমে সাজানো, এটা কোন নীতিটাকে ফলো করে? নোন টু আননোন মানে অজানা থেকে জানা, সিম্পল টু ডিফিকাল্ট, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, নাকি সবগুলো? বলো এটা কী হতে পারে? অবশ্যই দেখো, যখন আমরা কোনো জিনিসকে সাজাবো কিসের জন্যে, পেডাগোগির জন্যে অ্যারেঞ্জমেন্ট করবো, সাজাবো, অবশ্যই আমরা সবগুলিকেই ফলো করব। নোন টু আননোনও যেন হয়, মানে এটা যেন হয়। সিম্পল টু ডিফিকাল্ট, আগে সিম্পল করাবো তারপরে ডিফিকাল্ট পড়াবো, এটাও যেন হয়। আগে কনক্রিট পড়াবো তারপরে অ্যাবস্ট্রাক্ট পড়াবো, তাহলে উত্তর হবে সবগুলি আমরা ফলো করব। তারপর একটা কী বলেছে, স্টুডেন্টস ইউজ দেয়ার ফিঙ্গার টু ক্যালকুলেট নাম্বার, ছেলেরা শিক্ষার্থীরা তাদের আঙুলগুলিকে ব্যবহার করে হিসাবের জন্য, নাম্বার ক্যালকুলেট করার জন্য। হুইচ ম্যাক্সিম ইজ ইউজড হেয়ার, হুইচ ম্যাক্সিমা মানে কোন নীতি এখানে ফলো করা হয়েছে। ভাবো তাহলে আঙুল দিয়ে তারা কী করছে, এরকম আঙুলের গিট থাকে, আঙুল দিয়ে গুনছে 1 2 3, এখান থেকে তারা গুনছে, এটা কোনটা ফলো করছে? সিম্পল টু কমপ্লেক্স না, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হতে পারে, পার্টিকুলার টু না, তাহলে উত্তরটা কোনটা হয়ে গেল? অবশ্যই কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। আজকে তারা এই যে একটা হাত, ধরে নেন একটা হাতের একটা আঙুল, আজ তারা হাতের এই আঙুলে গুনছে, কাল তারা এই গণনাটাই তারা মনে মনে করবে, মানে ওটাই হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট। তার মানে এখন কিসে করছে? কংক্রিট, তখন এটা করবে অ্যাবস্ট্রাক্ট। উত্তর হয়ে গেল বিয়েরটা, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। পরেরটা কি বলেছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট এক্সাম্পল ফর ম্যাক্সিম ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, বলছে নিচের এইগুলির মধ্যে কোনটি সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাওয়ার একটা উদাহরণ? সিম্পল থেকে কমপ্লেক্স, বেশ। ইন্ট্রোডিউসিং কংক্রিট থিংস ফার্স্ট, কংক্রিট থিং মানে মূর্ত জিনিসগুলিকে প্রথমে ইন্ট্রোডিউস করা হতে পারে। পরেরটা দেখি,
দ্য টিচার শুড ফার্স্ট ট্রাই টু ফ্যামিলিয়ারাইজ দ্য চিলড্রেন উইথ হোল লেসন। এটা তো হোল টু, এটা তো হোল হয়ে গেল, ওই যে যেটা ছিল হোল টু পার্ট, তো এটা তো নয়। ইফ উই কম্বাইন নিউ নলেজ উইথ ওল্ড নলেজ, বলছে নিউ নলেজের সঙ্গে ওল্ড নলেজকে যোগ করা, তাহলে এটাও তো হচ্ছে না, এটাও তো হচ্ছে নোন টু আননোন, এটাও নয়। সিম্পল অর ইজি থিং শুড বি প্রেজেন্টেড, এই যে এখানেই পেয়ে যাচ্ছি উত্তরটা। সিম্পল অর ইজি থিং শুড বি প্রেজেন্টেড, অতি সরল বা সাধারণ জিনিস স্টুডেন্টের সামনে প্রথমে প্রেজেন্ট করা হবে। গ্র্যাজুয়ালি হি শুড মুভ টু কমপ্লেক্স ডিফিকাল্ট থিং, এবং ধীরে ধীরে কমপ্লেক্স প্রবলেমের দিকে যেতে হবে। তাহলে এটাই হলো সিম্পল টু কমপ্লেক্স, চারটা হয়ে গেল উত্তর, চারটা। সিম্পল টু কমপ্লেক্স ওটাই হলো। তারপরটা কী রয়েছে দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপাল অফ টিচিং, বলছে নিচের কোনটা টিচিংয়ের একটা প্রিন্সিপাল নয়, তাহলে বলো দেখি। নয় বলেছে, খেয়াল রাখবে, নট বলেছে, নট। তাহলে সিম্পল টু কমপ্লেক্স ঠিকই বলেছে। নিয়ার টু ফার, অবশ্যই দেখো প্রথমে কাছের জিনিস, নিয়ার মানে কি কাছের, ফার মানে দূরের, তাহলে আগে কাছের জিনিস পরে দূরের জিনিস, এটাও ঠিক। ডিরেক্ট টু ইনডিরেক্ট, প্রথমে ডিরেক্ট শেখাবো তারপরে ইনডিরেক্ট শেখাবো, এটাও ঠিক। প্রথমে কংক্রিট শেখাবো তারপরে অ্যাবস্ট্রাক্ট শেখাবো, এটাও ঠিক। তাহলে তুমি একটা জিনিস ভাবো, সবগুলোই ঠিক হচ্ছে আমি যা পড়ালাম সেই হিসেবে, মানে সবগুলোই ঠিক হচ্ছে অপশন অনুযায়ী। কিন্তু এবার তুমি মনে করে দেখো, আমি কি বললাম যে এটাও ঠিক বললাম। এবার তুমি একটা জিনিস ভাবো যে এর মধ্যে তুমি কোনটা তোমার কাছে অজানা। সিম্পল টু কমপ্লেক্স পড়িয়েছি, এটা ঠিক। নিয়ার টু ফার আমি কি একবারও পড়িয়েছি, এটা ঠিক, কিন্তু এমনি ঠিক, কিন্তু যেহেতু এখানে বাকি অপশানগুলো আরও ঠিক, ওই জন্য এটাকে বাদ দেবো। ডিরেক্ট ইনডিরেক্ট পড়িয়েছি তো এটাও ঠিক, কংক্রিট অ্যাবস্ট্রাক্ট পড়িয়েছি এটাও ঠিক, তাহলে কোনটা ছিল না অপশানে, এইটা ভুল। তাহলে আসলে এটা ভুল নয়, ঠিক, বাট যেহেতু বাকি তিনটা অপশান এর থেকে বেটার, তো ওটাই ভুল এখানে। আচ্ছা, তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে, ঠিক আছে।